শুনতে পাচ্ছি। ওকে, দেখো আমরা পড়ছিলাম ড্রামা। তো ড্রামা থেকে আমরা নেটের স্পিড স্লো আজকে, আমি জানি না যে আবার কেটে টেটে যায় কিনা। আমরা এখান থেকে আজকে যে এই প্রশ্নটা পড়ব, ডিসকাস দ্য রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস ইন কিং ইদিপাস। কিং ইদিপাসে কোরাসের ভূমিকা কি, তার ফাংশনটা কি, সেটা বা তার কাজ কি, সেটা আমরা এটা পড়ব। পাশাপাশি আমরা চেষ্টা করব আমরা দু একটা এখান থেকেও পড়তে, এবং আমি এই তিনটা নোটও তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে তোমরা সামনে তোমাদেরকে লিখে দিতে বলেছিলাম, তোমরা লিখেছো কিনা আমি খেয়াল করিনি। একটু লেখালেখির চেষ্টা করো। এই লেখাটা অনেকটা পরীক্ষা দেওয়ার মতো করে লিখো, সমস্যা নাই তোমার ভুল হোক, কিন্তু তারপরেও প্রশ্নটা একবার পড়বা, পড়ে ওইটাকেই একবার দুইবার পড়ে ওইটাতে লিখে দিবা, মুখস্থ করতে যাবা না, মুখস্থ না করে লিখবা। এইটাই দেখবা তিনটা চারটা পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করো, দেখবা তারপরে তুমি এমনি খুব সুন্দর করে লিখতে পারতেছো মুখস্থ না করেই। এইটা এইটা করলে এইভাবেই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হয়। আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখার সুযোগ এই বছরটাই, থার্ড ইয়ার উঠলে আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখার সুযোগ নাই তখন। তো ফ্রি হ্যান্ড রাইটিং ইউজ করার সময় থার্ড ইয়ারে গেলে টোটাল 8টা পার্ট, 8টা পার্টের ভেতরে 2টা পার্ট আছে খুব কঠিন, যেটা তোমরা এখনো পাওনি। সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স আর একটা হচ্ছে ক্রিটিসিজম। এটা এর আগে কখনো পাওনি, যার জন্য ওই 2টা পার্টেই অনেকটা সময় চলে যায় আমাদের। তো এই জন্য তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করো। ওকে, তো চলো আমরা আপনি না বললেন পড়ি এই এই প্রশ্নের উপরে আমরা। হ্যাঁ, ফ্রিল্যান্স রাইটিং এর কোর্স করবেন বললেন না? ও হ্যাঁ, কোর্স করাবো, কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না এখন। প্রতিদিন দুইটা করে আমি, সামনের মাসে থেকে প্রতিদিন 2টা ক্লাস নেই আমি, যার জন্য রাতে গিয়ে আর সময় হয় না, রাত ছাড়া আমার কাছে সময়ও নাই। তো এই যে এটাই যে ফার্স্ট এটা ইয়ার, ক্লাস ওনার থেকে কিন্তু ওল্ড ফার্স্ট ইয়ার যখন পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন তো ওরা আর পড়ছে না। এবার নিউ ফার্স্ট ইয়ারকেও পেইড গ্রুপে নিয়ে আসবো না। তো সেই হিসাবে ওই সময়টাতে আমি স্পোকেন এবং রিটেন, এই 2টা কোর্স করাবো। ওকে, তো চলো আমরা আজকে এইটা প্রথমে দেখি। ওকে, দেখো শুরুতে আমরা এইটার একটা সহজ, এখানে 2টা নোট আছে, 2টা নোটের ভেতরে একটা একটু বড় একটা একটু ছোট। তো আমরা সহজতমটা পড়ব, বড়টা তোমরা যারা একটু অ্যাডভান্স রিডার আছো, মনে করো যে আচ্ছা আমি আমার নোটটাকে আরো সমৃদ্ধ করতে চাই, তাহলে তার জন্য হচ্ছে বড়টা। সে ওইখান থেকে অনেক ইনফরমেশন নিয়ে এই নোটটাকে আরো সমৃদ্ধ করতে পারবে। দেখো, হোয়াট ইজ কোরাস, এটা এই যে যখন এই জাতীয় বিষয় আসবে, যে এক্সপ্লেইন দ্য রোল অফ কোরাস ইন ইডিপাস রেক্স, এরকম প্রশ্ন ধরো, কিন্তু তখন কোরাসটা কি সেটাও তোমাকে লিখতে হবে। তো এই জাতীয় প্রশ্ন আবার ধরো এরকম আসলো যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট, মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি বা মেটাফিজিক্যাল কনসিট নিয়ে আলোচনা করো, তখন কনসিট কি জিনিস, মেটাফিজিক্যাল কনসিট কি জিনিস, সেগুলো তোমাকে আলোচনা করতে হবে। তারপর ধরো বললো যে অমক কবিতার সনেট কিনা, এটা আলোচনা করো, প্রমাণ করো। তাহলে সনেট কি জিনিস এটা আবার তোমাকে আগে আলোচনা করতে হবে। তো এরকমই কোন জিনিসটাতে এই টার্মগুলো আমাদেরকে আলোচনা করতে হয়, এটাও একটা হ্যাবিটের বিষয়, এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় আমরা এই টার্মগুলো ব্যবহার করব। যেমন এখানে রোল অফ কোরাস, তাহলে কোরাস কি জিনিস, কোরাসের একটা সংজ্ঞা আছে, সেটা আগে দিতে হবে আমাদেরকে। দেখো এখানে বলতেছে দ্য ওয়ার্ড কোরাস ডেরাইভস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড কোরেস। এটার উচ্চারণ হয়তো বা অন্যরকম, কোরেইস এরকম কিছু একটা, তো যেটাই হোক এই ওয়ার্ড থেকে এসেছে এই কোরাস শব্দটা। এবং এই ওয়ার্ডটা হচ্ছে মূলত গ্রিক ওয়ার্ড, হুইচ মিনস এ লার্জ অর্গানাইজড গ্রুপ অফ সিঙ্গার্স, যার মানে হচ্ছে, অর্থাৎ এই কোরেস শব্দটার মানে হচ্ছে যে একদল খুবই অর্গানাইজড সিঙ্গারদের গ্রুপ আর কি, মানে একদল গায়ক বা বাদক, এবং তারা খুবই অর্গানাইজড। So chorus is a large organized group of people assembled together that performs with an orchestra or opera company. সুতরাং কোরাস হচ্ছে একটা বড়
খুবই সুসজ্জিত একটা গ্রুপ অফ পিপল, তাদেরকে একসঙ্গে করা হয়েছে। তারা মূলত অর্কেস্ট্রা বা অপেরা কোম্পানির সাথে তারা পারফর্ম করে, তারা গান গায়। ইন ইডিপাস রেক্স দেয়ার আর 15 মেল মেম্বার্স ইন দ্য কোরাস। ইডিপাস রেস্কের ভেতরে টোটাল 15 জন রয়েছে মেল মেম্বার, পুরুষ সদস্য রয়েছে কোরাসের ভেতরে, ডিভাইডেড বাই স্ট্রফি অ্যান্ড অ্যান্টিস্ট্রফি। এখানে স্ট্রফি এবং অ্যান্টিস্ট্রফি নামে দুইটা গ্রুপে তারা ভাগ হচ্ছে। রিপ্রেজেন্ট দ্য সিনিয়র সিটিজেন্স অফ থিপস, এবং তারা সবাই থিপস নগরীর সিনিয়র সিটিজেন দিয়ে এটা গঠিত, মানে তাদের বয়স বয়স আছে, বয়স্ক তারা। এবং এখানে হচ্ছে তারা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্ট্রফি আর একটা হচ্ছে অ্যান্টিস্ট্রফি। এখন কথা হচ্ছে যে স্ট্রফি এবং অ্যান্টিস্ট্রফিটা কি। অ্যান্টিস্ট্রফি, স্ট্রফি, এটার আসলে এগুলো টার্ম আমরা একটু দেখে আসি, এগুলো মনে থাকে না, প্রতি বছর পড়াই কিন্তু প্রতি বছরই ভুলে যাই। অ্যান্টিস্ট্রফি ফলো দ্য স্ট্রফি, আচ্ছা, প্রিসেটস অফ ইপড ইন দ্য কোরাল সং, গ্রিক ড্রামা। আচ্ছা, এখানে the first section of an ancient Greek choral ode of one division of it, a group of lines. আচ্ছা, স্ট্রফি এবং অ্যান্টিস্ট্রফি হচ্ছে কোরাল যে সং থাকে সেই সঙের শুরুর দিকের যে অংশটা সেটাকে বলা হচ্ছে তোমার স্ট্রফি, আর পরের যেগুলো সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টিস্ট্রফি। এটাই শুধু জেনে রাখো, বিগিনিং এবং পরের অংশটা। তো বলা হচ্ছে এটা দুই ভাগে বিভক্ত, তার একটা হচ্ছে স্ট্রফি আর একটা হচ্ছে অ্যান্টিস্ট্রফি। প্রেজেন্ট দ্য সিনিয়র সিটিজেন অফ থিপস, এবং এই যে 15 জন লোক, এরা হচ্ছে থিপস নগরীর সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ। দ্য রোল অফ কোরাস ইন ইডিপাস রেস ইজ ভেরি সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ এই ইডিপাস রেসকের ভিতরে কোরাসের ভূমিকা। দে প্রোভাইড অ্যাটমসফিয়ার, আন্ডারস্কোর দ্য ট্র্যাজিক অ্যাকশন, তারা পরিবেশ তৈরি করে বা পরিবেশ দেয় এই ট্র্যাজিক অ্যাকশনটাকে আন্ডারস্কোর করতে, ঘটতে তারা পরিবেশ তৈরি করে। দে অলসো প্লে রোল অ্যাজ আ ক্যারেক্টার বিং এ পেসমেকার অ্যান্ড ইনস্টিল এ সেন্স অফ ফিয়ার অ্যান্ড সাসপেন্স ইন অডিয়েন্স। বলা হচ্ছে তারা মূলত একটা ক্যারেক্টার হিসাবে যেন কাজ করে। কোরাস অনেকগুলো একদল লোক হলেও এটা যেন একটা ক্যারেক্টার হিসেবে কাজ করে, এবং তারা মূলত গল্পের পেসমেকার হিসেবে কাজ করে। পেসমেকার মানে গতিটা বজায় রাখে আর কি, গতিটা ঠিক রাখার কাজ করে। পেস মানে গতি, মেকার মানে যিনি গতি তৈরি করেন। তো এই পেসমেকার হিসেবে কাজ করে। ইনস্টিল এ সেন্স অফ ফিয়ার, এবং এক্সাইট করে বা উদ্রেক করে বা বলতে পারো হচ্ছে বাড়িয়ে দেয় কিসের, এই ভয়ের যে অনুভূতি, তারপর সাসপেন্সের যে অনুভূতি, এইগুলো অডিয়েন্সের ভেতরে এইটা বাড়িয়ে দেয় বা এটা তৈরি করে। In some ways, the chorus can represent the audience ideal response to the play. কিছু কিছু ক্ষেত্রে এই কোরাসরাই মূলত রিপ্রেজেন্ট করে অডিয়েন্সের যে রেসপন্স, পজিটিভ রেসপন্স এই নাটকের প্রতি, সেইটাকেই মূলত রিপ্রেজেন্ট করে হচ্ছে কোরাস। কোরাস অ্যান্ড ইটস চ্যান্টস অ্যান্ড সংস helped the audience better connect with the character, revealing the essence of the tragedy. বলা হচ্ছে কোরাস তার যে চ্যান্টস এবং সংস, তাদের যে কথাবার্তা, ডায়ালগ এবং তাদের যে গান, সেগুলো মূলত অডিয়েন্সকে হেল্প করে ক্যারেক্টারদের সাথে আরও ভালোভাবে কানেক্ট করতে, এবং ট্র্যাজেডির যে স্বাদ, ট্র্যাজেডির যে রস, সেইটাকে প্রকাশ করতে হেল্প করে। Sophocles uses the chorus at the beginning of the play to help tell the audience the given circumstances of the play. এই নাটকের যে রাইটার সফোক্লিস, তিনি কোরাসকে ইউজ করেছেন নাটকের শুরুতেই অডিয়েন্সকে এই নাটকের যে অবস্থা, যে ঘটনাগুলো ঘটে, সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। ফ্রম দ্য ফার্স্ট ওড অফ দ্য কোরাস we hear all about terrible havoc that the plague is wreaking on Thebes. বলা হচ্ছে শুরুর যে
প্রথম যে ওড, মানে প্রথম যে গান কোরাসের, সেই গানেই মাধ্যমে আমরা শুনতে পাই যে থিপস নগরীতে প্লেগ একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং খুবই ভয়ঙ্কর একটা ঘটনা সৃষ্টি করেছে, ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি করেছে এই প্লেগ থিপস নগরীতে। পিপুল আর ডাইং অ্যান্ড এভরিওয়ান ইজ টেন্সড, মানুষ মারা যাচ্ছে এবং প্রতিটি জীবিত মানুষই টেনশনে রয়েছে। The chorus often is in the position of the ideal spectator. কোরাস প্রায়ই একজন আইডিয়াল স্পেকটাটরের পজিশনে থাকে, মানে দর্শকের, একজন আদর্শ দর্শকের পজিশনে থাকে। Sometimes it intensifies the already existing pity and fear of the audience sitting before the stage by its odd enraged in direction. বলা হচ্ছে যে মাঝে মাঝে তারা অডিয়েন্সের ভেতরে যে অলরেডি পিটি অ্যান্ড ফেয়ারটা রয়েছে এটাকে আরও ইন্টেন্সিফাই করে, আরও তীব্রতর করে। কিভাবে করে? সিটিং বিফোর দ্য স্টেজ, স্টেজের সামনে বসে থেকে, বাই ইটস ওড এনরিচড ইন ডিকশন, ডিরেকশন না, এটা ডিকশন আর কি। তাদের যে গান, সেই গানে উন্নত ডিকশনের মাধ্যমে, মানে উন্নত শব্দ চয়নের মাধ্যমে। It explains the situations and evaluates characters like a good critic. এইটা অর্থাৎ ক্রিটিক, কোরাস সিচুয়েশনকে এক্সপ্লেইন করে, বর্ণনা করে এবং ক্যারেক্টারদেরকে একজন গুড সমালোচক হিসাবে যেন ইভ্যালুয়েট করে, মূল্যায়ন করে। উই ক্যান সে দ্যাট দ্য কোরাস ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য অ্যাকশন হোয়েন নো আদার ক্যারেক্টার ইজ দেয়ার অন দ্য স্টেজ। আমরা বলতে পারি যে কোরাস মূলত দুইটা সিনের ভেতরে যে একটা গ্যাপ পড়ে এবং যেই সময়টাতে স্টেজের ওপরে কোনো ক্যারেক্টার থাকে না, সেই গ্যাপটাকে ফিল আপ করে হচ্ছে কোরাস। দে অ্যাড টু ইট দ্য এলিমেন্ট অফ মেলোডি। তারা মূলত এই ট্র্যাজেডির ভেতরে বা স্টোরির ভেতরে মেলোডি অ্যাড করে, গান অ্যাড করে, সুর অ্যাড করে। দ্য কোরাস টেক্স পার্ট ইন দ্য ডায়ালগ অলসো। কোরাসরা ডায়ালগেও অংশগ্রহণ করে। হোয়েন ইডিপাস কনসাল্টস দেম অ্যাবাউট এন্ডিং দ্য প্লেগ ইন দ্য সিটি, দে এক্সপ্রেস ডিসঅ্যাপয়েন্টমেন্ট দ্যাট দ্য ওরাকল হ্যাড নট গাইডেড দেম অ্যাবাউট দ্য আইডেন্টিটি অফ লায়াস মার্ডারার। যখন ইডিপাস তাদের সাথে আলাপ আলোচনা করতেছে এই কিভাবে প্লেগটা এই শহর থেকে শেষ হয়ে যাবে, প্লেগ রোগটা চলে যাবে, সেই ব্যাপারটা নিয়ে, তখন তারা অর্থাৎ এই কোরাস তারা তাদের হতাশা ব্যক্ত করতেছে যে ডেলফি কোরাকল তারা তাদেরকে কোনো গাইড দিচ্ছে না, তাদেরকে কোনো গাইডেন্স দিচ্ছে না যে লায়াসের মার্ডারার কে, এই বিষয়ে কোনো গাইডেন্স দিচ্ছে না। এটা নিয়ে তারা হতাশা প্রকাশ করে। দে অলসো টেল হিম হোয়াট দে নো অ্যাবাউট দ্য মার্ডার অফ দেয়ার প্রিভিয়াস কিং অ্যান্ড ইটস সার্কামস্ট্যান্সেস। এই কোরাস কি করে, আরও আমাদের এই ইডিপাসকে জানায় যে তারা তাদের যে আগের যে কিং অর্থাৎ লায়াস, তার মৃত্যু এবং তার মৃত্যুর যে অবস্থা, এই সমস্ত সম্পর্কে যা জানে তারা তাকে জানায়। When Creon, learning that the king has accused him of treason, comes on the stage, he talks to the chorus, who tell him that the king's accusation was probably made in the heat of anger. যখন ক্রেয়ন জানতে পারে যে কিং ইডিপাস তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেছে, তখন ক্রেয়ন স্টেজের উপরে আসে, সে কোরাসদের সাথে কথাবার্তা বলে এবং কোরাসরা ক্রেয়নকে জানায় যে কিংয়ের এই দোষারোপটা মূলত রাগ থেকে এটা করেছেন। ক্রেয়ন asked if the king looked absolutely serious while making the charge, এবং ক্রেয়ন জিজ্ঞাসা করে কোরাসকে যে আসলে যখন এই চার্জটা করা হয়, এই অভিযোগটা করা হয়, তখন কি ইডিপাসকে খুব সিরিয়াস দেখাচ্ছিল কিনা। অ্যান্ড দে রাইটলি সেজ, এবং তারা সঠিকভাবে যে কথাটা বলে সেটা হলো, ইট ইজ নট ফর দেম টু লুক ইনটু দ্য আইস অফ হিজ মাস্টার হোয়েন হি স্পিক্স। বলতেছে এটা আমাদের কাজ না, বা আমরা ওইরকম না যে আমাদের মাস্টার, আমাদের
কিং যখন কথা বলবে আমরা তার চোখের দিকে তাকিয়ে থাকবো, সুতরাং সে সিরিয়াস ছিল কিনা এই ব্যাপারটা আমরা জানি না, এটা বলতেছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে যে কাজগুলো করতেছে আমাদের কোরাস, এগুলোই মূলত কোরাসের রোল, ভূমিকা। দ্য কোরাস প্লে রোল অ্যাজ পেসমেকার। কোরাস হচ্ছে পেসমেকার হিসেবে, সরি এখানে পেসমেকার, এখানে পিসমেকার, শান্তির তৈরিকারক। আমি এখানে একটা জিনিস তাহলে ভুল বলেছি, উপরে কোন জায়গায় পেসমেকার আছে, পিসমেকার, এটা পেসমেকার না। পেসমেকার হলে ইটা থাকতো না, হ্যাঁ, গতি গতি তৈরি করে। তো এখানে মূলত শান্তি, শান্তি তৈরি করে আর কি, শান্তি নিয়ে আসে। তোমরা এই জায়গাটা একটু শুধরে নিও। দ্য কোরাস প্লে রোল অ্যাজ পিসমেকার। কোরাস মূলত শান্তি তৈরি করার জন্য, মানুষের সবার মনের ভেতরে শান্তি নিয়ে আসার ভূমিকা পালন করে। ওয়েন ইডিপাস হ্যাজ অলমোস্ট পাস্ট এ সেন্টেন্স আপন ক্রেয়ন, যখন ইডিপাস প্রায় ক্রেয়নকে শাস্তি দেওয়ার জন্য একটা রায় দিয়ে দিচ্ছিল, জোকাস্টা অ্যারাইভস অন দ্য সিন অ্যান্ড ফার্স্ট টক্স টু দ্য কোরাস। জোকাস্টা তখন এই সিনে স্টেজের উপরে আসলো এবং ফার্স্ট টক টু দ্য কোরাস, এবং সর্বপ্রথমেই সে এসে কোরাসদের সাথে কথাবার্তা বলল। দ্য কোরাস রিকোয়েস্ট হার টু সেটেল দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু মেন। কোরাস এবার জোকাসটাকে রিকোয়েস্ট করলো যে আপনি এই দুইজনের ভেতরে যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, যে পার্থক্য তৈরি হয়েছে বা যে ঝগড়াটা তৈরি হয়েছে, এটা সেটেল করেন, এটার মীমাংসা করেন। উই সি, আচ্ছা, উই সি কোরাস কনস্ট্যান্টলি অ্যাডভাইজিং ইডিপাস টু কিপ কুল। আমরা দেখেছি যে কোরাস সবসময়ের জন্য ইডিপাসকে বলতেছে তুমি ঠান্ডা হও, তুমি ঠান্ডা থাকো, চুপচাপ থাকো। মোস্ট অফ দ্য টাইম ইন এনসিয়েন্ট ট্র্যাজেডিস কোরাসেস ডু এ লট অফ ল্যামেন্টিং অফ টেরিবল ইভেন্টস। আমরা ম্যাক্সিমাম অ্যানসিয়েন্ট ট্র্যাজেডিগুলোতে, প্রাচীন ট্র্যাজেডিগুলোতে দেখেছি যে কোরাসরা মূলত বিলাপ করে অফ টেরেবল ইভেন্টস, ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটে থাকে সেইগুলোর কারণে তারা মূলত বিলাপ করে, দুঃখ প্রকাশ করে, দুঃখের গান গায়। বাট ডু লিটল টু স্টপ দেম, কিন্তু তাদেরকে থামানোর জন্য ওই মানে ল্যামেন্টিংয়ের যে ঘটনা বা কষ্টের যে ঘটনা এগুলো যাতে না ঘটে সেটা থামানোর জন্য তেমন কোনো কাজ করে না। Amazingly, though the chorus in Oedipus, the king manages to convince Oedipus not to banish or execute Creon. মজার বিষয় হলো, যদিও কোরাস ইডিপাসের ভেতরে, ইডিপাস দ্য কিং এর ভেতরে কোরাস ম্যানেজ করতেছে ইডিপাসকে কনভিন্স করার জন্য তাকে ব্যানিশ বা এক্সিকিউট, ক্রেয়নকে এক্সিকিউট করার জন্য না, ক্রেয়নকে তাড়িয়ে দেয়া বা তাকে হত্যা করা এটার জন্য বলতেছে না, বরং ইডিপাসকে এই ইডিপাস এবং ক্রেয়নের ভেতরে যে ঝামেলাটা তৈরি হয়েছে এইটা যাতে মীমাংসা করা হয়, হ্যাঁ, এটার জন্য তারা ট্রাই করতেছে, যেটা অন্যান্য রাইটিংগুলোর ভেতরে সাধারণত কোরাসরা এই মানে এক্সিকিউশন বা ব্যানিশমেন্ট বা এগুলোর ব্যাপারে রায় দেয়, বা অথবা দেখা যাচ্ছে যে একটা ক্ষতি হয়ে গেল সেটার ব্যাপারে ল্যামেন্টিং করে, কান্নাকাটি করে। কিন্তু এইখানে ওরকমটা না, এখানে বরং ওই ঘটনাই যাতে না ঘটে, ট্র্যাজিক ঘটনাই যাতে না ঘটে সেটার জন্য যেন চেষ্টা করতেছে। তার মানে এখানে শান্তির মেকার হিসেবে কাজ করতেছে, শান্তি স্থাপনকারী হিসেবে কাজ করতেছে। The chorus in Oedipus Resk, the chorus in Oedipus Resk plays part as a distinct character. বলা হচ্ছে ইডিপাস রেস্কের ভেতরে কোরাক্স ভূমিকা পালন করতেছে একটা আলাদা ক্যারেক্টার হিসেবে যেন। দে বিগিন বাই বিং সাপোর্টিভ অফ ইডিপাস, তারা শুরু করতেছে ইডিপাস, কিং ইডিপাসের সাপোর্টিভ হিসাবে, ইডিপাসকে সাপোর্ট করতেছে, বিলিভিং, তাকে বিশ্বাস করতেছে, বেসড অন হিজ পাস্ট সাকসেস, তার অতীতের সফলতার উপরে বেস করে, দ্যাট হি ইজ দ্য রাইট ম্যান টু ফিক্স দেয়ার ওস, এবং কোরাস বিশ্বাস করে যে ইডিপাস নিজেই হচ্ছে একজন সঠিক মানুষ তাদের যে দুঃখ কষ্ট সমস্যাগুলি সেগুলোকে ফিক্স করার জন্য, সেগুলোকে ঠিকঠাক করার জন্য। সো এইটাতে বিশ্বাস করতেছে কারণ তার অতীতে এরকম প্রবলেম সে সলভ করেছে, ওই যে স্ফিংসের রিডেলের অ্যান্সার দিয়েছে এবং থিপস নগরীকে বাঁচিয়েছে, এইটার উপরে বিশ্বাস করে তারা ইডিপাসকে সমর্থন করতেছে। As Oedipus' behavior becomes
বিকামস মোর ইরাটিক, যেহেতু ইডিপাসের আচার আচরণ আরও বেশি খারাপ হতে থাকলো, আরও বেশি তোমার ইরাটিক হলো, মানে অনেকটা হচ্ছে রাগান্বিত বা ধৈর্যহীন হয়ে গেল। দে বিকাম আনসার্টেন অ্যান্ড কোশ্চেন হিজ মোটিভস, তখন তারা অনিশ্চিত হয়ে পড়ল এবং তারা কিং এর যে মোটিভ, সেই মোটিভ সম্পর্কে তারা হয়ে গেল আর কি, তারা সন্দেহ প্রকাশ করতে থাকলো। বলা হচ্ছে যখন ইডিপাসের বিহেভিয়ার হয়ে পড়লো হচ্ছে ইরাটিক, মানে খামখেয়ালি, লক্ষ্যভ্রষ্ট টাইপের, অনিশ্চিত টাইপের, তখন তারাও প্রশ্ন করলো তার মোটিভ সম্পর্কে, তারাও অনিশ্চিত, মানে অনিশ্চয়তা প্রকাশ করলো। দ্য ফ্যাক্ট ইডিপাস ডাজন্ট স্টার্ট লুপিং অফ হেডস at this point is pretty good evidence that he is not a tyrant. এবং এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে দ্য ফ্যাক্ট ইডিপাস, আচ্ছা আমরা এখানে ইজ দ্যাট, তাহলে সুবিধা হবে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, এখানে ঘটনাটা যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ইডিপাস এইখানে ডাজন্ট স্টার্ট লুপিং অফ হেডস, তিনি তার যে মাথা, সেই মাথাটা লুপিং করা বন্ধ করে দিলেন। লুপ মানে আসলে ঘোরানো বলতে পারো, বা আরেকটা জিনিস হচ্ছে এটা মাথা, আমরা বলি না নাক গলানো, এরকম মাথা গলানো আর কি। তো এখানে এখানে আবার লুপ মানে আরেকটা জিনিস আছে যে মাথা কেটে ফেলা, তো এখানে কেটে ফেলা তো হবে না। ইডিপাস ডাজন্ট স্টার্ট লুপিং অফ হেডস, সে মাথা দিচ্ছে না বা এদিকে হিট করতেছে না, মনোযোগ দিচ্ছে না এই পয়েন্টে। ইজ প্রিটি গুড এভিডেন্স দ্যাট হি ইজ নট টাইরান্ট, এবং এইটার মানেই হচ্ছে যে ইডিপাস আসলে অত্যাচারী ছিল না। ইন দ্য এন্ড দ্য কোরাস ইজ অন ইডিপাস সাইড এগেইন অ্যান্ড ল্যামেন্টস হিজ হরিফিক ফেথ। বলা হচ্ছে সব শেষে আমরা দেখতে পাই যে ইডিপাস, কোরাসরা মূলত ইডিপাসের পক্ষে কথা বলতেছে, এবং তারা ইডিপাসের যে ভয়ঙ্কর ভাগ্য, যে পরিণতি ইডিপাস ফেস করতেছে, সেইটার জন্য তারা দুঃখ প্রকাশ করতেছে, ল্যামেন্ট করতেছে, বিলাপ করতেছে। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লে, এই প্লেটা যত সামনের দিকে আগাচ্ছে, যত ডেভেলপ হচ্ছে, টেনশন গ্রিউ আপ অ্যামাং দ্য অডিয়েন্স, তত টেনশন অডিয়েন্সের ভেতরে বা দর্শকদের ভেতরে তত টেনশন বাড়তেছে। উই ক্যান সেন্স দ্যাট থ্রু দিস টেনশন অফ কোরাস, এবং এইটা অডিয়েন্সের ভেতরে যে টেনশন বাড়তেছে, এই টেনশনটা আমরা ফিল করতে পারি, কারণ একই টেনশন কোরাসের ভেতরেও বাড়তেছিল। They are worried when they see Jocasta going into the palace in a very dejected mood. তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, কোরাসরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে যখন তারা দেখলো যে জোকাসটা খুব দ্রুত গতিতে সে প্যালেসের ভেতরে, রাজপ্রাসাদের ভেতরে ঢুকে গেল একটা ডিজেক্টেড মুড নিয়ে, একটা ভগ্ন হৃদয় নিয়ে, আশাহত হয়ে। অ্যান্ড দে গিভ এক্সপ্রেশন অফ দেয়ার অ্যাপ্রিহেনশন, এবং তারা যা কিছু বুঝতে পারলো এতে, সেইটার ব্যাপারে তারা মতামত দিল, এক্সপ্রেশন দিল। দে ইভেন সিম্প্যাথাইজ উইথ ইডিপাস when they see him after he has blinded himself. They have sympathized, তারা সহানুভূতি দেখালো ইডিপাসের সাথে বা ইডিপাসের প্রতি, যখন তারা দেখলো যে ইডিপাস আসলে তার নিজেকে ব্লাইন্ডেড করে ফেলেছে, নিজেকে অন্ধ করে ফেলেছে, এটা দেখার পরে মূলত তারা সহানুভূতি দেখালো। In brief, we can say that Koras never takes a direct hand in the action. সংক্ষেপে বলতে গেলে আমরা যেটা বলতে পারি যে কোরাস আসলে কখনোই ডিরেক্ট অ্যাকশনের ভেতরে হাত ঢুকায়নি বা অ্যাকশনে প্রভাব রাখেনি। ইট ডাজন্ট কনসিস্ট অনলি অন স্পেক্টাটরস, আবার এরা যে শুধুমাত্র দর্শক হিসেবে থেকেছে তাও না, বাট ইনফ্লুয়েন্সেস দ্য অ্যাকশন ইন ভ্যারিয়াস শাটেল ওয়েস, বরং অনেক ক্ষেত্রেই অ্যাকশনকে অনেক প্রভাবিত করেছে বেশ শাটল ওয়েতে, বেশ তীক্ষ্ণ বা বেশ ভালোভাবে আর কি তারা প্রভাব বিস্তার করেছে অ্যাকশনের উপরে বা ঘটনার উপরে। আচ্ছা, তো এই হচ্ছে এই প্রশ্নটা। তোমরা যারা এইটুকু লিখতে চাও তারা এইটুকু লিখতে পারবা। এইটা আছে হচ্ছে 634 ওয়ার্ড, বাট অনেকে আছো যে খুব দ্রুত লিখতে পারো। যারা দ্রুত লিখতে পারো তারা এই নিচেরটা লেখার চেষ্টা করবা। নিচেরটার ভেতরেও আমি সবসময় বলি যে তোমরা নিচেরটাকে বলতেছি, সবসময় নোটগুলোকে একটু বড় করার চেষ্টা করবা।
আর নোটগুলোকে নিজেদের মতো করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবা। তুমি যেই নোটটাই পাবা সেই নোটটাকে নিজের মতো করে বানায় নিবা। কোনো একটা সেন্টেন্স খুব কঠিন, ওটাকে সহজ বানায় নিবা। এভাবে করতে করতেই ফ্রি হ্যান্ড রাইটিং গ্রো করবে। আর এই যে এইটাতে যেমন কোটেশন আছে, এখানেও কোটেশন আছে, কোটেশনগুলো এখানে মার্কিং করা নাই তাই। এই যে এখানে কোটেশন আছে। তারপরে আছে হচ্ছে এই যে এখানে আছে। তারপরে আছে হচ্ছে আচ্ছা, আপাতত এই দুটাই আছে, তোমরা এর ভেতরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে অ্যাড করতে পারো। আর একটা জিনিস, পড়াশোনা শুরু করে দাও। এটা ভেবে বসে থাকো না যে মেলা সময় আছে, অনেক দিন আছে, এবছর হবে না, নির্বাচনের জন্য, নির্বাচনের পরে হবে, যেদিনই হোক পরীক্ষা তো হবে। ওই যে তোমরা কি পেয়েছিলা? ওটা তো তোমরা পাওনি মনে হয়, যে করোনার ভেতরের যে 2-3 বছর আটকে ছিলা। এটা কি তোমরা ছিলা ফার্স্ট ইয়ারে? তোমরা, জি না স্যার, তখন আমি হ্যাঁ, ইন্টারমিডিয়েটে ছিলাম। জি না ভাই। আচ্ছা, তো তোমরা তো ছিলা না। তো ওই সময়টাতে প্রায় ধরো 2-3 বছর তো আটকে ছিলই। এরপরে যখন পরীক্ষার ডেট দিল তখনও বলে যে হায় হায় এত তাড়াতাড়ি পরীক্ষা এসে গেল। এরকম অনেকে করে। ও বলতেছে যে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, কিন্তু যখন চলে আসছে তখন মনে হচ্ছে হায় হায়। ব্যাপারটা এরকম। যেমন আমি আমি সবসময় আমার মনে হয় যে আহ, এই জিনিসটা আসছে না, এই জিনিসটা পাচ্ছি না, আরো দেরি হবে, এত দিন। কিন্তু এখন যখন এই যে হঠাৎ করে 40 বছর বয়স হয়ে গেছে, 40, তখন মনে হয় যে এত তাড়াতাড়ি 40 বছর হয়ে গেল। অথচ আগে একটা সময় চিন্তা করেছি, যখন 17-18 বছর বয়স, 20 বছর বয়স, তখন মনে হয়েছে যে ওই অমুক লাইফের ওই গোলটাতে রিস্ক করতে চাই, ওই কবে আসবে ওই দিনটা, এরকম মনে হতো। তো এরকমই তোমাদের এখন মনে হচ্ছে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, আর যখন হুট করে যখন চলে আসবে, হঠাৎ করে রুটিন হয়ে যাবে, তখন মনে হবে যে আরে আর তো অনলি 15 দিন আছে, অনলি 20 দিন আছে। তো এই অনলি 15-20 দিন, এই ধাক্কাটা থেকে নিজেকে বাঁচানোর জন্যই সময় দাও এখন। এখন থেকেই সময় দাও এভাবে। সেটা হলো যে তোমরা একটা পার্টের ওপরে 15 দিন 20 দিন সময় দিবা। আর এরপর থেকে ওই সময়টা কমিয়ে নিয়ে আসবা। প্রথমে 15 দিন দিবা, তারপরে ওই পার্টের ওপরে হয়তো বা 2 দিনে ওই পার্টটা শেষ করে ফেলতে পারবা, এরকম করে ফেলতে হবে। তাহলেই দেখবা যে ইয়ে হয়েছে, সব কিছু ওকে হয়েছে। আমরা আমাদের সময় এভাবেই করতাম, কারণ আমাদের সময় এত ইনফরমেশন তো বিভিন্ন জায়গায় পাইনি, এত এত নোট পাইনি। শুধু ওই ফ্রেন্ডস বুক কর্নারের বই থাকতো, ওই একটা বই দেখেই আমরা নোট করতাম। হ্যাঁ, একটা বই দেখি এদিক সেদিক করতাম। ডিকশনারি তো এখনকার মতো তাহলে এত ডিভাইস ছিল না, তো আমরা ওই ডিকশনারি বই দেখে দেখেই ওইটাকে ইয়ে করতাম। তো ওইটাই নাড়াচাড়া করতাম। সিনিয়রদের দু একটা যদি কখনো পাইতাম, তখন তো আর এত বড় নেটওয়ার্ক নাই যে ফেসবুক দিয়ে কানেক্টেড, তাও না। ওই এরোর থেকে যদি পরিচিত কেউ একজন কোথাও পাইলো, তখন ওইটা নিয়ে এসে একটু ঘষা মাজা করতাম। তো এই ঘষা মাজা করার কারণে যেটা হতো যে নোটগুলো আমাদের খুব আয়ত্তে খুব ভালো থাকতো। তো এতে করে রেজাল্ট ভালো হতো। আমাদের সময় সেকেন্ড ক্লাসটাই ছিল হচ্ছে বেস্ট রেজাল্ট, মানে 45% যদি মার্কস পাও সেটাই সবচেয়ে ভালো রেজাল্ট। এবং এই 45% মানে পাইতে গিয়ে এর ওপরে যত পাওয়া যায় আর কি। দেখা যায় 50%, 52 বা 53%, এই মার্কসটা অনেক বড় মার্কস ছিল তখন। তো এই জন্য বলতেছি যে পড়াশোনা করো। এইভাবে একটা টার্গেট করো যে আগামী মানে 7 দিন আমি এত এত পড়বো। 7 দিনের পরে শুক্রবার বা রবিবার বা সোমবার যেদিনই হোক, ওই দিনটা সারাদিন আমি রিভিশন দেবো। এই 7 দিনে যা পড়লাম সেটা রিভিশন দেবো। পরের 7 দিন আবার পড়বো। পরের শুক্রবারে গিয়ে আবার ওই 7 দিন রিভিশন দেবো। আবার আগের ওই যে যেটা পড়ছিলাম 7 দিন, ওইটা আবার একটু দেখবো যাতে ভুলে না যায়। এভাবে টাইম দাও। আর থার্ড ইয়ার থেকে আরও চাপে পড়বা, আরও বড় সিলেবাস, তখন 8টা পার্ট পড়তে হবে। ওখানে কোনো বাংলা নাই, ওখানে ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স রয়েছে কঠিন। আবার থার্ড ইয়ার থেকেই দেখবা একটু একটু চাকরি বাকরির জন্য পড়তে হবে। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেই চাকরি পেতে চাও, তারা থার্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করতে হয়।
তো এই জন্য থার্ড ইয়ারে গিয়ে অত বেশি সময় পাবা না। আবার থার্ড ইয়ারে গিয়ে দেখবা অনেক পার্ট টাইম জবের অফার পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে। থার্ড ইয়ারে 5-6 মাস গেলেই দেখবা যে এই কোচিং সেন্টার থেকে বলতেছে আসো ক্লাস নাও, ওই হচ্ছে জায়গা থেকে আসতেছে, ওই জায়গা থেকে আসতেছে, কোনো একটা কোম্পানি থেকে বলবে মার্কেটিং এর কাজ করো। তো এইগুলো করলে তখন দেখবে যে সময়টা কমে যাচ্ছে। আর তখনই দরকার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, তখনই এই নোট করার অভিজ্ঞতা কাজে লাগবে। তো এই জন্য তোমরা ওইভাবে পড়ো। ওকে, আর একটা প্রশ্ন ছিল বলো। স্যার, আমরা এই যে পার্ট সি এর জন্য তো কোশ্চেন গুলো তো এখানে এই স্যার মানে আমরা পার্ট পার্ট করেই তো লিখবো না প্রতিটা ইয়ে। তো স্যার আমি মানে আমার কথা হচ্ছে যে এই ধরেন স্যার মানে একটা যে কোনো একটা পার্টের মানে নাম দিয়ে মানে পয়েন্ট গুলোর নাম দিয়ে লিখবে কি মানে মার্কের কোনো কম বেশি এমন কিছু হয়, যেমন কোরাস প্লে এজ এ পেস মেকার। এটা তুমি পয়েন্ট করতে চাচ্ছ তাই তো? এইটা দুইভাবেই আসে, হ্যাঁ। এটা পয়েন্ট করলেও তুমি ভালো করবা, আবার এমনি এভাবে লিখলেও ভালো করবা। এরকম কোনো ইয়ে নাই যে পয়েন্ট করলে বেশি মার্কস পাবে এটা সেটা। তবে টিচার ভেদে কিছুটা এদিক সেদিক হয়। অনেক টিচার আছে এরকম যে ইন্টারমিডিয়েটের মতো, এসএসসির মতো পয়েন্ট করে করে লিখছে, এরকম কিছু টিচার আছে। আবার কিছু টিচার আছে ওয়াও পয়েন্ট করে লিখছে মানে ওর জন্য হেল্প হয়ে গেল, তখন সে ওই পয়েন্ট দেখে আর কয়টা পয়েন্ট দিল, কি কি পয়েন্ট দিল, সে যেগুলো ভাবতেছিল তার ভেতরে পয়েন্ট আছে কিনা ব্যাস মার্কস দিয়ে চলে যায়। ওইটাতে আরও টিচারদের হেল্প হয়। তো এই জন্য আমি কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমি বলি পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে, আবার কিছু জায়গায় আমি বলি যে পয়েন্ট দেওয়ার দরকার নেই, এমনি প্যারা করলেই হয়ে গেল। সেক্ষেত্রে মেইন কথাটা এই প্যারার শুরুর দিকে থাকবে। যেমন এই যে এইখানে এইটা শুরুতেই দেখো মেইন কথাটা আছে। তারপরে এই যে একজন আইডিয়াল স্পেক্টাটরের কাজ করতেছে, এখানে যেমন পিস মেকার হিসেবে কাজ করতেছে, কই গেল, এরকম ভাবে সেক্ষেত্রে প্রধান কথাটা থাকবে হচ্ছে তোমার সেন্টেন্সের শুরুতে। এই যে মানে হয় না ওই যে তোমরা টপিক সেন্টেন্স পড়েছো ইন্টারমিডিয়েটে, এবার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিংয়েই তো আছে তাই না? টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের শুরুতেই থাকে, শুরুর লাইনটাই সাধারণত। কেন? কারণ ওই একটা লাইন দিয়ে বোঝা যায় যে এই প্যারাগ্রাফটা কি রিলেটেড। ঠিক এরকমই যখন তুমি কোনো একটা পয়েন্ট দিচ্ছ তখন তো দিচ্ছই, আর পয়েন্ট না দিলে মেইন কথাটা এই শুরুর প্রথম লাইনে লিখে দিতে হয় টপিক সেন্টেন্সের মতো। ওকে, তবে ওই পয়েন্ট দিও না, পয়েন্ট না দিয়ে এইভাবেই লেখার চেষ্টা করো, কারণ আমরা কন্ট্রোভার্সির ভেতরে যাব কেন, তাই না? আবার কিছু প্রশ্ন থাকবে যেগুলোতে পয়েন্ট দিতে হবে, যেমন ধরো হিস্ট্রির কিছু প্রশ্ন আছে, যেমন ধরো এই জায়গাটাতেই এই প্রশ্নটাতে যদি আমরা পয়েন্ট দিতে চাই, শুরুতে দিলাম হচ্ছে হোয়াট ইজ কোরাসের ইয়ে দিয়ে দিলাম, এরপরে একটা পয়েন্ট দিলাম যে রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস, হয়তো এখানে দিয়ে দিলাম রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস। তাহলে টিচারের সুবিধা হলো যে ও আচ্ছা এখানেতে সে হোয়াট ইজ কোরাসের কথা বলেছে এবং এরপরে রোল অ্যান্ড ফাংশনটা বলেছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে ঢালাও লেখাটাই ভালো, প্যারা প্যারা করে লেখাই ভালো। কারণ এটা প্যারা প্যারা করলে তো আমরা তোমরা যে অনার্সে পড়ি সম্মান শ্রেণীতে আমরা যে ম্যাচিউর হয়েছি এটা ভালো বোঝা যায়। আচ্ছা, একটা আচ্ছা, কথা বলবো এবার আসো আমরা পড়ি হচ্ছে শর্ট কোশ্চেন। এই যে আমাদের এই তিনটা শর্ট কোশ্চেন, এই যে এই প্রথম থেকে এই তিনটা আমরা একটা দুইটা যে কয়টা পড়তে পারি সময়ের ভেতরে। তো চলো দেখি। শুরুটা হচ্ছে হোয়াট ইজ প্রোলগ অ্যান্ড ইটস রোল ইন কিং ইডিপাস। প্রোলগ জিনিসটা কি এবং কিং ইডিপাসের ভেতরে এর ভূমিকাটা কি? তো এক কথায় প্রোলগ মানে হচ্ছে মুখবন্ধ, মানে ভূমিকা, এক কথায় মুখবন্ধ বা ভূমিকা মানে হচ্ছে প্রোলগ, এবং এটার ভূমিকাটা, এটার রোলটা কি সেটা আমরা আলোচনা করব। দেখো বলতেছে দ্য প্রোলগ ইজ দ্য কনটেক্সট অফ কিং ইডিপাস typically refers to the opening section of the ancient Greek tragedy Oedipus Rex.
অলসো নোন অ্যাজ ইডিপাস দ্য কিং, রিটেন বাই সফোক্লিস। আমরা এটা দরকার নাই। বলতেছে যে প্রলগ এটা হচ্ছে মূলত কিং ইডিপাসের একটা কনটেক্সট। কনটেক্সট বলতে প্রসঙ্গ। কিং কিং ইডিপাসের তোমরা আমরা আমরা পাচ্ছি কি কিং ইডিপাসের মাঝখান থেকে যেন একটা কাহিনী, তাই না? এর পেছনে তো ব্যাকগ্রাউন্ড আছে, এর পেছনে আরো অনেক কাহিনী ঘটেছে। তো ওই কাহিনীগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে এর ইন্ট্রোডাকশনে। প্রলগ মানে ইন্ট্রোডাকশনও বলা যেতে পারে, ভূমিকা। তো বলা হচ্ছে যে এটা হচ্ছে ওপেনিং সেকশন। অ্যানসিয়েন্ট গ্রিক ট্র্যাজেডি ইডিপাস রেক্সের যেটা লিখেছেন সফোক্লিস, সেটারই ওপেনিং সেকশন হচ্ছে এই প্রলগ। The prologue sets the stage for the rest of the play and serves several important role. Prologue হচ্ছে এখানে স্টেজের ওপরে পরবর্তী মানে এই নাটকটার পরবর্তী যারা ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর জন্য যেন একটা ভিত্তি স্থাপন করে দিচ্ছে, এবং সার্ভ সেভারাল ইম্পর্টেন্ট রোলস, এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কি কি ভূমিকা? ইট ইন্ট্রোডিউসেস দ্য অডিয়েন্স টু দ্য ব্যাক স্টোরি অ্যান্ড কনটেক্সট অফ দ্য প্লে। এইটা অর্থাৎ প্রলোগ আমাদেরকে এই স্টোরির ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাগুলো ঘটেছে, আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলো সম্পর্কে, এবং এই নাটকের কনটেক্সট, কোন প্রসঙ্গে এই নাটকের এই ঘটনাগুলো ঘটতেছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানান দিচ্ছে। In Oedipus Rex, the prologue provides information about the city of Thebes being plagued by a terrible curse where crops are failing, women are dying in childbirth, and the city is suffering in various ways. ইডিপাস রেক্সের ভেতরে প্রলগ আমাদেরকে এই থিবস নগরীর যে প্লেগ ঘটতেছে, প্লেগ রোগটা আসলো, এই প্লেগ রোগের যে আসার পেছনে যে একটা টেরিবল, একটা ভয়ঙ্কর অভিশাপ রয়েছে সেটা সম্পর্কে ইনফরমেশন দেয়। এবং এই প্লেগ রোগের কারণে কি হলো, যে ক্রপস আর ফেইলিং, মানে এক কথায় আমাদের বডিগুলো বা আমাদের বডিগুলি ব্যর্থ হচ্ছে, বা আমাদের বডিগুলি ভেঙে পড়ে যাচ্ছে, আমরা মারা যাচ্ছি সেইটা। এরপরে চাইল্ড বার্থ করার সময় মহিলারা মারা যাচ্ছে, এবং এই সিটিটা, থিবস নগরীটা বিভিন্ন দিক থেকে প্রচণ্ড সাফারিংসের ভেতর দিয়ে যাচ্ছে। এইটা সম্পর্কে ইনফরমেশন দেয়া হচ্ছে আমাদের এই প্রলগ। দিস হেল্পস এস্টাবলিশ দ্য মুড অফ দ্য প্লে অ্যান্ড ক্রিয়েটস এ সেন্স অফ আর্জেন্সি। এইটা অর্থাৎ প্রলগ আমাদেরকে এই নাটকের যে মুড সেটা এস্টাবলিশ করতে হেল্প করে, এবং ক্রিয়েটস এ সেন্স অফ আর্জেন্সি, এবং যা কিছু ঘটা বা সামনে কি ঘটবে এই সেন্স, এই যে এইটার জন্য যে একটা আর্জেন্সি বা নিজেদের ভেতরে যে একটা তাড়া অনুভব করা, সেইটা করে দেয় হচ্ছে এই প্রলগ। দ্য প্রলগ প্রোভাইড এসেনশিয়াল এক্সপোজিশন অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য সিচুয়েশনস দে আর ইন। এই প্রলগ মূলত আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর স্বভাব সম্পর্কে, ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয়, এবং তারা কি সিচুয়েশনে আছে, কি অবস্থার ভেতরে আছে সেটা সম্পর্কে আমাদেরকে মানে প্রোভাইড করে এসেনশিয়াল ইনফরমেশনগুলি। ইট ইন্ট্রোডিউসেস কিং ইডিপাস। এই প্রলগ মূলত কিং ইডিপাসকেও পরিচয় করিয়ে দেয়, দ্য প্রোটাগনিস্ট, যিনি হচ্ছেন এই নাটকের প্রধান ক্যারেক্টার, হু হ্যাজ অলরেডি বিন রুলিং থিবস ফর সাম টাইম, যিনি অলরেডি এই থিবস নগরী শাসন করতেছেন, অ্যান্ড হ্যাজ টেকেন স্টেপস টু ট্রাই টু রিজলভ দ্য সিটিজ প্রবলেমস, এবং অলরেডি তিনি পদক্ষেপ নিয়েছেন এই শহরের যে প্রবলেম সেই প্রবলেমগুলোকে ঠিক করার জন্য, সমাধান করার জন্য। ইট ফার্দার অ্যালাউজ ফর দ্য ইনিশিয়াল ক্যারেক্টারাইজেশন অফ ইডিপাস অ্যান্ড আদার কি ফিগার্স। ইট বলতে এই প্রলগ আরও যে কাজটা করে সেটা হলো এইখানকার যে ইডিপাসের যে ক্যারেক্টারাইজেশন এবং অন্যান্য আরও যে মূল যে ক্যারেক্টারগুলো রয়েছে, ফিগারগুলো রয়েছে, তাদের ক্যারেক্টারাইজেশনের হেল্প করে হচ্ছে এই প্রলগ। Oedipus is presented as a concerned and responsible king who genuinely cares for his people and seeks a solution to their sufferings. ইডিপাসকে প্রেজেন্ট করা হয়েছে এখানে খুবই মানে কনসার্ন, খুবই সচেতন, খুবই রেসপন্সিবল, দায়িত্বশীল একজন রাজা হিসাবে, যে সত্যিকার অর্থেই তার দেশের জনগণকে কেয়ার করে, ভালোবাসে, এবং যে সে সত্যিকার অর্থেই চায় যে তার নগরীটা যে সাফারিংসের ভেতর দিয়ে যাচ্ছে সেটা থেকে যেন তারা মুক্তি পায়। This characterization lays the foundation for the later events and Oedipus' journey.
এই ক্যারেক্টারাইজেশনটাই মূলত একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি দিচ্ছে এই নাটকের পরবর্তী যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর ক্ষেত্রে এবং ইডিপাসের যে জার্নি, সেই জার্নির ক্ষেত্রে। ইট ইনক্লুডস হিন্টস অ্যান্ড ফোরশ্যাডোয়িং দ্য ইভেন্টস দ্যাট উইল আনফোল্ড ইন দ্য রেস্ট অফ দ্য প্লে। এই প্রলগটাই মূলত একটা হিন্টস দিচ্ছে, একটু আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে বা একটা ভবিষ্যৎবাণী করতেছে যে এই নাটকের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর ব্যাপারে। In the case of Oedipus Rex, the prologue subtly introduce the idea of mystery surrounding Oedipus' true identity and his past, which will become the central focus of the play. এই প্রলগের ভেতরেই আমরা একটা আইডিয়া পাচ্ছি যে ইডিপাসের সত্যিকারের আইডেন্টিটি এবং তার অতীত সম্পর্কে যে একটা রহস্য রয়েছে সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছি। এবং এই যে ইনফরমেশনটা আমাকে দেয়া হচ্ছে, যে আইডিয়াটা দেওয়া হচ্ছে, এটাই যে ভবিষ্যতে এই নাটকটার তোমার প্লট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল ফোকাস হিসেবে কাজ করবে, সেটাও আমরা আইডিয়াটা পাচ্ছি। দ্য প্রলগ ক্যাপচার্স দ্য অডিয়েন্স অ্যাটেনশন অ্যান্ড ড্রজ দেম ইনটু দ্য স্টোরি। এই প্রলগ মূলত অডিয়েন্সের যে অ্যাটেনশন, সে অ্যাটেনশনটা ড্র করতেছে, ক্যাপচার করতেছে এবং তাদেরকে সামনের স্টোরির দিকে নিয়ে যাচ্ছে। It raises questions and curiosity about the mystery and conflict that will be explored further in the subsequent acts. এটা কোশ্চেন অ্যারাইজ করতেছে, কোশ্চেন মানে প্রশ্ন তৈরি করতেছে যেন, এবং কৌতূহল তৈরি করতেছে। এই নাটকের ভেতরে যে রহস্য রয়েছে, এই নাটকের ভেতরে যে দ্বন্দ্বটা রয়েছে, কনফ্লিক্টটা রয়েছে, এইটাই এক্সপ্লোর করার চেষ্টা করতেছে এর এই প্রলগের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে। তাহলে প্রলগ হচ্ছে একটা ভূমিকা, এই ভূমিকার মাধ্যমে মূলত মানে এই নাটকটার পেছনের ঘটনাবলী বা সামনে কি ঘটতে যাচ্ছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। প্রলগ আবার কোনো ক্যারেক্টার মনে করিও না। তার শার্টেনলি অর্থ কি? তীক্ষ্ণভাবে, আরো অর্থ আছে, সুচতুরভাবে, তা পুঙ্খানুপুঙ্খ রূপে, চতুরভাবে দেখো এখানে ইউজ করা হচ্ছে, সূক্ষ্মভাবে। আচ্ছা, এবার আসো, হোয়াই ডিড ইডিপাস কল টেরিসিয়াস টু হিজ প্যালেস? কেন ইডিপাস তার প্যালেসে টেরিসিয়াসকে ডাকলো? In Oedipus Rex by Sophocles, Oedipus calls the blind seer Tiresias to his palace in a desperate attempt to uncover the truth behind the plague that has struck in the city of Thebes. ইডিপাস, এই ইডিপাস রেক্স যেটা সফোক্লিস লিখেছেন, এখানে ইডিপাস একটা ব্লাইন্ড সিয়ার বলতে যিনি ভবিষ্যৎ দেখেন আর কি, তো অন্ধ একজন ভবিষ্যৎ বক্তা যার নাম টেরিসিয়াস, তাকে তিনি তার রাজপ্রাসাদে ডাকলেন এবং তিনি ওই মুহূর্তে খুব ডেসপারেট অবস্থায় রয়েছেন, খুব হন্তদন্ত একটা অবস্থায় রয়েছেন এবং তিনি এই সত্যটা জানতে চান যে এই নগরীতে যে প্লেগ অ্যাটাক করেছে, এই প্লেগ অ্যাটাক করার কারণটা কি, কেন প্লেগ রোগটা আসলো। Oedipus has already taken measures to address the plague by consulting oracles and taking action. ইডিপাস অলরেডি সে স্টেপ নিয়ে ফেলেছে, সে ভবিষ্যৎ বক্তা ডেলফিক ওরাকল, সে তার কাছ থেকে সে জেনে নিয়েছে যে এটার কারণটা কি এবং এর অ্যাকশনটা কী হবে সেটা অলরেডি জেনে নিয়েছে। বাট দ্য সিচুয়েশন রিমেইনস ডায়ার, কিন্তু তারপরেও এই সিচুয়েশনটা একই রকম রয়েছে, ডায়ার রয়েছে। ডায়ার মানে শুষ্ক, ডায়ার মানে শুষ্ক। বা আরেকটা জিনিস হচ্ছে যে যেমন চলতেছে তেমনই, অর্থাৎ সেই স্টেপ নিয়েছে কিন্তু তারপরেও এটার কোনো কাজে দিচ্ছে না। He hopes that Tiresias, renowned for his prophetic abilities, can provide insight into the cause of the plague and suggest a way to end it. তিনি আশা করতেছেন যে টেরিসিয়াস, যে কিনা স্বনামধন্য একজন ভবিষ্যৎ বক্তা, প্রফিটিক অ্যাবিলিটি রয়েছে যার, ভবিষ্যৎ বলার সামর্থ্য যার রয়েছে, তিনি হয়তোবা তাকে একটা ইনসাইট দিবেন, তাকে একটা হচ্ছে ধারণা দিবেন এই প্লেগ রোগের কারণ এবং এটাকে কিভাবে শেষ করা যায় সেটার বিষয়ে। Oedipus believes that Tiresias possesses knowledge that can reveal the identity of the person responsible for the plague. Oedipus বিশ্বাস করেন যে টেরিসিয়াসের কাছে ওই জ্ঞানটা আছে যে
এই প্লেগ রোগের জন্য কে দায়ী সেটা হয়তো টেরিসিয়াস জানে, তিনি এটা বিশ্বাস করেন। হি বিলিভস দ্যাট টেরিসিয়াস ক্যান ইউজ হিজ প্রফিটিক অ্যাবিলিটিস টু আনকভার হিডেন ট্রুথস অ্যান্ড সিক্রেট দ্যাট মে বি কন্ট্রিবিউটিং টু দ্য সাফারিংস অফ থিপস। তিনি বিশ্বাস করেন যে টেরিসিয়াসের ভেতরে, আচ্ছা এই একই লাইন দুইবার হয়ে গেল নাকি, দরকার নাই এটা। Oedipus is determined to do whatever it takes to solve the crisis and save the city of and its people. ইডিপাস তিনি খুবই সংকল্পবদ্ধ যে যা ঘটে ঘটুক তিনি এই প্রবলেম সলভ করতে চান। তার শহরের মানুষ মারা যাচ্ছে, মানুষের দুঃখ দুর্দশা বা তার মানুষকে রক্ষা করার জন্য যা করা দরকার তিনি করতে চান। However, when Tiresias arrives, he is initially reluctant to reveal what he knows. যখন টেরিসিয়াস আসে তখন শুরুতে টেরিসিয়াস অনিচ্ছুক থাকে যে কি কারণ বা কি জন্য এটা ঘটতেছে এটা জানাতে সে চায় না। Tiresias knows a terrible truth about Oedipus' own identity and his connection to the curse that plagues Thebes. টেরিসিয়াস জানে সত্যিকার আইডেন্টিটি, অর্থাৎ ইডিপাসের সত্যিকার পরিচয় সে জানে, এবং তার যে এই থিপস নগরীতে যে প্লেগ রোগটা হচ্ছে এবং এর ফলে যে অভিশাপটা নেমে এসেছে সেটার সাথে তার কানেকশন রয়েছে এটা তিনি জানেন। ইডিপাস ইনসিস্টেন্স অন ডিসকভারিং দ্য ট্রুথ আলটিমেটলি লিডস টু এ টেন্স and dramatic confrontations between the two characters, leading to the revelation of Oedipus' own tragic past and the shocking realization of his own involvement in the curse. যাই হোক, ইডিপাস খুবই জেদ ধরে বসে ইনসিস্ট করে যে যেভাবে হোক এই সত্যটা তাকে উন্মোচিত করতে হবে, এবং এর ফলে এই দুইজনের ভেতরে একটা টেনশন শুরু হয়ে যায়, মানে বলবে কি বলবে না, বা ইডিপাসও ছাড়তেছে না, আবার টেরিসিয়াস বলতে চাচ্ছে না, কারণ টেরিসিয়াস জানে যে এটা করলে তো রাজাই ফেসে যাচ্ছে আর কি। যাই হোক, এখানে একটা ড্রামাটিক কনফ্রন্টেশন তৈরি হচ্ছে, তাদের ভেতরে দুজনের ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং সব শেষে গিয়ে টেরিসিয়াস নিজের যে এই ট্র্যাজিক পাস্ট, তার যে দুঃখের যে অতীত এবং এই যে অভিশাপ, সে অভিশাপের ক্ষেত্রে তার যে নিজের একটা ইনভলভমেন্ট রয়েছে, সে যে নিজেও জড়িত, এই শকিং রিয়েলাইজেশনটা আলটিমেটলি টেরিসিয়াস দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি হচ্ছে এর জন্য দায়ী। Oedipus' decision to call Tiresias to his palace is an important moment in the play. ইডিপাস যে ডিসিশন নিল যে টেরিসিয়াসকে তার প্যালেসে রাজপ্রাসাদে ডাকবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইট মার্কস দ্য বিগিনিং অফ দ্য আনরাভেলিং of Oedipus' carefully constructed identity and sets in motion the tragic events that will lead to his downfall. ইডিপাস মানে এই যে তাকে যে রাজপ্রাসাদে নিয়ে আসলো, এইটাই মূলত শুরু করে ইডিপাসের মানে খুব কেয়ারফুলি যে সে তার নিজের আইডেন্টিটিটা তৈরি করেছে এইটা প্রকাশ করতে শুরু করে, এবং সেটস ইন মোশন এই যে ট্র্যাজিক ইভেন্ট যে ঘটবে এটা গতিশীলতা পায়, এবং আলটিমেটলি তার ডাউনফল ঘটে ইডিপাসের। দ্য ইন্টারাকশন বিটুইন ইডিপাস অ্যান্ড টেরিসিয়াস serves as a key turning point in the plot, driving the narrative towards the tragic conclusion. এবং এখানে এই যে ইন্টারাকশন হয়, যে কথাবার্তা হয় ইডিপাস এবং টেরিসিয়াসের ভেতরে, এটা মূলত একটা কি টার্নিং পয়েন্ট, প্রধান টার্নিং পয়েন্ট এই নাটকের কাহিনীর ভেতরে, এবং এইটাই মূলত ফাইনাল যে ট্র্যাজিক কনক্লুশন, সেই কনক্লুশনের দিকে নিয়ে যায় নাটকটাকে। আচ্ছা, আমরা আজকে এই দুইটা পড়লাম, পাশাপাশি এই যে এই তিনটাই আমি নোট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই তিনটা নোট সহ আগামী দিনে ওই ব্রড কোশ্চেন দুইটা সহ তোমরা একটু লিখে দেওয়ার চেষ্টা করবা। আর ব্রড কোশ্চেন আমি এটা পিডিএফ আকারে দিয়ে দেবো নি তোমাদেরকে, আমি এখানেও দিয়ে রাখি। আমি এখানে দিয়ে রাখি যাতে করে তোমরা দেখে নিতে পারো, আর পিডিএফ আকারে আমি দিব। আচ্ছা, এবার বলো তোমাদের কিছু বলার থাকলে। আর হিস্টোরি রিলেটেড একটা প্রশ্ন করবো।
হোয়াট ইজ ওয়াইফ ল্যামেন্টেশন হাজবেন্ড ম্যারেজ স্যার এটা একটু বুঝিয়ে দিবেন নাকি স্যার প্রশ্নটা মেসেঞ্জারে পাঠাবো আবার বলো, প্রশ্নটা বলো। হোয়াট ইজ ওয়াইফ ল্যামেন্টেশন হাজবেন্ড ম্যারেজ এই লাস্টের ওয়ার্ডটা তুমি বলতে যা স্লো হয়ে যাচ্ছ কেন? লাস্টের ওয়ার্ডটা আমাকে শুনতে হবে তো। হাজবেন্ড। হাজবেন্ড ম্যারেজ স্যার মেসেজ ও আচ্ছা, এই দুইটাই হচ্ছে দুইটা রাইটিং এর নাম। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের বা প্রি হিস্টোরিক যুগের হচ্ছে রাইটিং এর নাম এই ওয়াইফস ল্যামেন্টেশন বা ওয়াইফস ল্যামেন্ট, এবং আরেকটা হচ্ছে তোমার হাজবেন্ডস মেসেজ। এটা তুমি সেট সাজেশন থেকে পড়তে পারবা, সেট সাজেশনে ওইটা রয়েছে। জি স্যার পড়ছি কিন্তু স্যার অনেকটা বুঝি আবার না, এখানে বোঝার কিছু নাই তো, এটা বোঝার কিছু নাই, শুধু এই দুইটা এটুকু জানলেই হবে, আর ওর ঘটনা জানতে হবে না। ওইটা আমাদের পরীক্ষাতে আসবে না। শুধু এটুকু আসতে পারে যে হোয়াট ইজ ওয়াইফস ল্যামেন্টেশন বা হোয়াট ইজ হাজবেন্ড মেসেজ। এটা হতে পারে হচ্ছে তোমার কোনো আহ, ইয়া কি বলে এটাকে, ট্র্যাজিক কোনো স্টোরি, বা এটা স্যার এখানে এগুলো। ইলিগেস লেখছে বিসাইড দ্য ওয়ান্ডারার এন্ড দ্য সি প্যারা রেগুলার লিখছিল স্যার হ্যাঁ, ওয়াইফস lament. A character identifies in as a wife's lament না? লেমেন্টেশন স্যার ও আচ্ছা, wife's lamentation. wife's lament নামেই আছে আর কি। এটা হচ্ছে কবিতা, একটা আননোন রাইটারের, এটা প্রি হিস্টোরিক যুগের আর কি। এটা ওই যে ইয়েতে পেয়ে যাবা, তারপরে হাজবেন্ড মেসেজ, তারপরে ওই যে কেডম্যান, তারপরে আরো যেগুলো রয়েছে এগুলো সবই প্রি হিস্টোরিক যুগের রাইটিং। এই যে এখানে এগুলো যদিও এরকম ভাবে দেয়া, কিন্তু আসল ইংলিশ আসল রাইটিংটা তো এটা না। এই যে আসল রাইটিং এইটা, এটাকে ট্রান্সলেট করা হয়েছে এইভাবে। ওকে, ঠিক আছে তাহলে। আরেকটা কি? আরেকটা কথা স্যার স্যার এটা কি হিস্টরি হবে না হিস্ট্রি হবে স্যার না স্যার হিস্টোরি আজকে এক হিস্ট্রি জায়গায় দেখলাম দুটো তো একই জিনিস, হিস্টোরি হিস্ট্রি দুটো একই জিনিস। এক হিস্ট্রি, জায়গায় দেখলাম তো কনফিউশন করে গেলাম কনফিউশনের কিছু নাই। হিস্টোরি এটা এক জিনিস, হ্যাঁ, তারপরে হিস্ট্রি এটাও একই জিনিস। এরকম মনে হয় আছে। যাই হোক, মেইন কথাটা হচ্ছে হিস্টোরি। হ্যাঁ, হিস্টোরিটা হচ্ছে মেইন জিনিস, এবং এইটাকেই আমরা অনেক সময় হিস্ট্রি বা অনেকে অনেক সময় অনেক কথা বলে থাকে, তবে দুইটা একই জিনিস, আলাদা কিছু না। মেইন কথাটা হচ্ছে হিস্টোরি। যাহাই হসপিটাল তাহাই হাসপাতাল। হ্যাঁ। জি স্যার আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আমরা তাহলে আবার কথা বলবো। নেক্সট ক্লাস হবে নেক্সট ব্রড কোশ্চেন এবং পরের শর্ট কোশ্চেনগুলো নিয়ে। তো ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।